ভাবগাম্ভীর্যে দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল আজহা। ঈদ জামাতে মুসল্লিদের ঢল, জাতীয় ঈদগাহে অংশ নেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার ঘোষণা। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে রাজনৈতিক দলে মিশ্র প্রতিক্রিয়া, জাতির প্রত্যাশা পূরণ হয়নি বললেন সালাউদ্দিন আহমদ। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। ঈদ আনন্দ নেই শহীদ আবু সাইদের পরিবারে, নতুন জামা, জুতা আর পছন্দের রান্নার স্মৃতি হাতে কাঁদছেন বাবা মা। মিনায় কঙ্কর নিক্ষেপ শেষে পশু কোরবানি দিয়েছেন হাজিরা, মাথা মুন্ডন শেষে কাবা শরীফ তাওয়াফ, 12 জিলহজ শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এবং এবার সরাসরি সামনে এলো সাকিব তামিম দ্বন্দ্ব, নাসুম আহমেদের চর কাণ্ডে তামিম ইকবালের বিরুদ্ধে তথ্য দিয়েছেন সাকিব আল হাসান। দেখছিলেন শিরোনাম। এবার বিস্তারিত। আজ পবিত্র ঈদ উল আজহা, জাতীয় ঈদগাহে শুরু হয়েছে ঈদের প্রধান জামাত। দলে দলে মুসল্লিরা সেখানে যোগ দিয়েছেন। এই মুহূর্তে জাতীয় ঈদগাহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম। আজিম, ঈদ উল আজহার জামাতের সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন? ঈদের নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এখন কিন্তু এই ঈদের নামাজ পড়ে সবাই কিন্তু বের হচ্ছেন এবং একটি উৎসবের আমেজ কিন্তু এই যে জাতীয় ঈদগাহর সামনের যে সড়কগুলো, সেই সড়কগুলোতে এই মুহূর্তে বিরাজ করছে। সবাই কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সবার মধ্যে, সবাই আনন্দ প্রকাশ করছেন এবং সবাই বলছেন যে এই যে ঈদের নামাজ পড়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। এই যে ঈদের নামাজ আসলে ঈদের জন্য কতটুকু আনন্দদায়ক এবং সকালের শুরুতেই যে নামাজ আদায় করলেন জাতীয় ঈদগাহে সবার সাথে, সেটি আসলে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ লাগতেছে। আমি উত্তরা থেকে আসছি, আমরা উত্তরাতে থাকি, কিন্তু এই জাতীয় ঈদগাহতে নামাজ পড়বার জন্য অনেক সকালে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশও অনেক ভালো ছিল, আমরা সিকিউরিটি মেনটেন করে ভিতরে গিয়ে বসতে পারছি। তো আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে। আপনাদেরকেও ধন্যবাদ, ঈদ মোবারক। সবার জন্য আসলে কি দোয়া করলেন? আসলে আমাদের বাংলাদেশের মানুষ যারা শহীদ হয়েছিল আমাদের এই ফ্যাসিবাদী আন্দোলনে, তারপরে ফিলিস্তিনিতে যারা দরিদ্র অবস্থায় আছে, যারা অবস্থা আছে, তাদের জন্য আমরা দোয়া করেছি এবং অসহায় সব মানুষের জন্য এবং আমাদের প্রত্যেকটা মানুষের, মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি, যারা তারা সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারে এবং ভালোভাবে আমরা যেন বেঁচে থাকতে পারি। সবার জন্য আমরা এই কামনাই করি আর কি। আসলে যেমনটা শুনছিলেন যে আসলে অনেক দূর থেকে এখানে ঈদের নামাজের জন্য এসেছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে এই যে ঈদের নামাজ জাতীয় ঈদগাহে এবং সবার সাথে একসাথে আদায় করলেন এবং বের হচ্ছেন, ঈদের আনন্দ আসলে কতটা বেড়ে গিয়েছে? আসলে অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই, অনেক ভালো লাগছে। ডক্টর ইউনূসকে ছোটবেলা থেকে দেখেছি, শুনেছি, কিন্তু কখনো তার কাছাকাছি যাওয়া হয়নি। আজকে তাকে পাশে রেখে কাছাকাছি নামাজ পড়েছি প্রথম কাতারে, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। তাহলে কি ধনী গরিবের ব্যবধান ভুলে আসলে একই কাতারে সবাই দাঁড়িয়েছে? হ্যাঁ, বিষয়টা আসলে এরকমই। আমরা ধনী গরিবের ব্যবধান ভুলে সকলে একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি বহির্বিশ্বে মুসলিম দেশগুলোর সাথে অন্যান্য দেশগুলোর যে ঝামেলাগুলো চলতেছে এগুলোতে মিলমিশ হয়ে আসে। আসলে যেমনটি বলছিলেন তিনি যে নামাজ আদায়ের পরে দোয়া করেছেন এবং শুধুমাত্র যে দেশের জন্য বা নিজের জন্য তা নয়, শুধু বিশ্ব মুসলিম উম্মার জন্যও কিন্তু তিনি দোয়া করেছেন এবং ঈদের যে আনন্দ সেটি আসলে এখানে নামাজ আদায়ের পর কিন্তু আসলে সেটি আরও অনেকটা বেড়ে গিয়েছে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলি আপনার সাথে যে এই যে ঈদের নামাজ পড়লেন, কেমন লাগছে আসলে? পরিবারের কে কে এখানে এসেছে এবং আমরা দেখেছি যে রাষ্ট্র পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও একই কাতারে ছিলেন, সেটি আসলে কেমন লেগেছে? জি, আসলে এখানে নামাজ পড়ে খুব ভালো লেগেছে।
একটু ভিন্ন রকমের অনুভূতি আর কি। সবাইকে ঈদ মোবারক। কি দোয়া করলেন? দেশের জন্য, সবার জন্য, নিজের পরিবারের জন্য দোয়া করলাম। জি, একইভাবে কিন্তু আসলে এই জাতীয় ঈদগাহে কিন্তু নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। তারাও কিন্তু এখানে নামাজ আদায় করেছেন এবং তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের যে পরিবেশ, নামাজের যে ব্যবস্থা করে দেয়া এবং তারা যে আসলে এই একই কাতারে এসে দাঁড়াতে পেরেছেন, সেই আনন্দের বহিঃপ্রকাশও কিন্তু আমাদের সাথে তারা করেছেন এবং তারাও কিন্তু আমাদেরকে সেই আনন্দের কথাগুলো বলেছেন। তারাও দোয়ায় সামিল হয়েছেন এবং একই সাথে আমরা দেখেছি যে পরিবারের সকল সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং নামাজ আদায় করেছেন এবং আমরা এখান থেকে আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা যদি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, নামাজ আদায় করেছেন, আসলে কেমন লাগছে এই নামাজ আদায় করতে? ভালো লাগছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে নামাজ পড়ার, বহুদিন পর আমার আশাটা পূরণ হয়েছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। যে আসলে এটি কিন্তু একটি নারীর জন্য স্বপ্ন, কারণ হচ্ছে যে ঈদের দিন সবাই একসাথে নামাজ পড়বেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নারীদের যে নামাজের ব্যবস্থা, একই কাতারে দাঁড়ানোর যে সুযোগ, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে তারা পান না এবং এই যে আসলে জাতীয় ঈদগাহে তারা যে সুযোগটি পেয়েছেন সেটিকে কিন্তু তারা খুবই ভালোভাবে দেখছেন এবং সেটি আনন্দের সাথে নিয়েছেন এবং তারা কিন্তু সেই নামাজটি তারা আদায় করতে পেরে আসলে অনেকটা খুশি এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু অনেক গুণে এখান থেকে বেড়ে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে ছোট ছোট শিশুরাও এসেছে এবং তারাও কিন্তু পরিবারের সদস্যদের হাত ধরে এই নামাজে অংশগ্রহণ করেছেন এবং তারা এখানে আমরা দেখেছি যে নামাজ শেষে সবাই কোলাকুলি করছেন এবং সেই যে আনন্দ এবং এখান থেকে বেরিয়ে গিয়ে আসলে মুসলিম উম্মাহ যারা পশু কুরবানি করবেন আল্লাহর উদ্দেশ্যে, সেই পশু কুরবানির উদ্দেশ্যে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এই যে জাতীয় ঈদগাহে আসা, সেটি কিন্তু রাজধানীর সকল প্রান্ত থেকে কিন্তু তারা এখানে এসেছেন। অনেকে উত্তরা থেকে এসেছেন, এর বাইরেও দূর দূরান্ত থেকেও আসলে এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং একই সাথে নামাজ আদায় করেছেন। আমরা এখানে যদি আরেকটু কথা বলি, ভাই একটু কথা বলি আপনার সাথে। এই যে ঈদের নামাজ পড়লেন, আপনারা কি একটু এদিকে যদি ঘুরে দাঁড়াতেন, আপনারা কি একই সাথে এসেছেন কিনা এবং এই যে একই সাথে যে নামাজ পড়তে পারলেন, আমরা একটু আলাদা আলাদা আসি, কেমন লাগছে আসলে? অবশ্যই ঈদের অনুভূতি সবসময় ভালো, তবে পরিবার থেকে প্রথম বাইরে ঈদ করা, সেই তুলনায় একটু মিস করছি সবাইকে। তাছাড়া আলহামদুলিল্লাহ সবকিছু ম্যানেজমেন্ট ভালো ছিল। এই যে নারীদের নামাজের ব্যবস্থা করা এবং একই কাতারে দাঁড়াতে পেরেছেন, আসলে ঈদের আনন্দ কতটা বেড়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে ঈদগাহে এটা আমার প্রথম ঈদের নামাজ, তো মহিলাদের নামাজের ব্যবস্থা খুবই ভালো ছিল এবং আমি খুবই স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। কি দোয়া করলেন সবার জন্য? সবার জন্য দোয়া করলাম, মা বাবা পরিবার সবাইকে নিয়ে জানি ভালো থাকি এবং আল্লাহ পাক সবাইকে জানি সুস্থ রাখেন। সর্বোপরি দেশের সবার মঙ্গল কামনা করেছি। আসলে এই যে একটি উৎসাহ, একই সাথে পরিবারের সবাই যে নামাজে এসেছেন এবং নামাজ পড়ে আবার বাড়িতে ফিরছেন, এই যে একটি আনন্দ, সেটি কিন্তু আসলে সবার কথার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে এবং এখন আসলে সবাই দোয়া মোনাজাত শেষে আসলে নামাজ আদায় শেষে কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এখানকার প্রশাসনিক অবস্থা যদি বলি, এখানে কিন্তু আসলে প্রতিটি এই জাতীয় ঈদগাহে আসার জন্য মৎস্য ভবন থেকে শুরু করে প্রেস ক্লাব মোড় এবং হাইকোর্টের যে মাজার গেট, সেখানেও কিন্তু আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং ব্যারিকেডের মধ্য দিয়ে আসলে সবাইকে তল্লাশির মাধ্যমে কিন্তু এখানে ঢোকানো হয়েছে এবং নামাজ শেষ পর্যন্ত এখনও কিন্তু আসলে আমরা দেখছি যে জাতীয় ঈদগাহর সামনে কিন্তু আসলে সোয়াটের টিম সহ পুলিশ সদস্য এবং র্যাবের সদস্যরা এখানে অবস্থান করছেন এবং নিরাপত্তার যে চাদর, সেটি কিন্তু বলা চলে যে এখনও তারা সেই চাদরই ঘিরে রেখেছেন এবং মুসল্লিরা যাতে নামাজ আদায় করতে আসা থেকে শুরু করে নামাজ আদায় এবং নামাজ আদায় শেষে যাতে বাড়িতে সুন্দরভাবে ফিরতে পারেন, সেই ব্যবস্থাটি করার জন্য আসলে যতটুকু প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আমরা এখানে দেখছি। এখানে কিন্তু আমরা একজনকে দেখছি যে আসলে দুজন শিশুকে নিয়ে আসলে এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আসলে কি হয় আপনার এবং কেমন লাগছে? আমার ভালো লাগছে। এটা আমার ছেলের ঘরের আর ওইটা আমার মেয়ের ঘরের নাতিন। আমি প্রতি বছরে আমি ছেলে মেয়ে বউ নিয়ে আসি ঈদগাহে, যতদিন বাঁচি ততদিনই আসবো। আমার খুব ভালো লাগে।
আচ্ছা, এই যে চিত্রটি, দুজন নাতিকে সাথে নিয়ে তিনি কিন্তু নামাজ আদায় করে বেরিয়েছেন এবং আনন্দ প্রকাশ করেছেন। তিনি তার যে এই যে আনন্দের প্রকাশ, এই আনন্দের প্রকাশ কিন্তু এখানে অংশগ্রহণ করা সবার মধ্যেই আমরা দেখছি এবং সেই যে আনন্দ সেটি কিন্তু এখানে উৎসব উদ্দীপনা বলা চলে এবং ঈদের যে আমেজ, ঈদের যে আনন্দ সেটি কিন্তু এই যে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের মধ্য দিয়ে কিন্তু আসলে এখানে শুরু হয়েছে এবং পশু কুরবানি সহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আসলে রাজধানীবাসী এভাবেই ঈদের আনন্দ উপভোগ করবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহ থেকে ঈদের নামাজের সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাইতুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজধানীর বাইতুল মোকাররমে কিন্তু ইতোমধ্যেই ঈদের যে দ্বিতীয় জামাত সেটি সম্পন্ন হয়েছে। হাজারো মুসল্লির অংশগ্রহণে এই মুহূর্তেই শেষ হলো দ্বিতীয় জামাত। কিছুক্ষণ আগেই সকাল 7টায় প্রথম যে জামাতটি ছিল ঈদুল আজহার, সেই প্রথম জামাত শেষে মুসল্লিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আবার আসতে শুরু করেছেন, যেহেতু আজকে দিনে মোট 5টি ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে যে দ্বিতীয় জামাতটি পড়ালেন, দ্বিতীয় জামাতের দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারি। আবু সালেহ পাটোয়ারির ইমামতিতে কিন্তু ইতোমধ্যেই দ্বিতীয় জামাতটি সম্পন্ন হয়েছে। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, কিছুক্ষণ আগেই যারা প্রথম জামাতে অংশগ্রহণ করতে পারেনি তারা অনেকেই কিন্তু এখানে এসেছেন দ্বিতীয় জামাতে অংশ নিতে। এই মুহূর্তে আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, যে আপনি কোথা থেকে এসেছেন এবং নামাজ কি সম্পন্ন হয়েছে আপনার? জি, আমার যাত্রাবাড়ি থেকে আসছি। নামাজ কার কার সাথে নামাজ পড়তে এসেছেন? আমার আব্বুর সাথে। আমার আব্বুর সাথে নামাজ পড়তে আসছি। নামাজে কি কি দোয়া করা হয়েছে আপনার? করেছি, পরিবারের জন্য ভালো দোয়া করছি, যে দেশের মঙ্গল হয় এই দোয়া করছি। তো যেটি শুনতে পারছিলেন যে এখানে পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকেই এখানে এসেছেন। আমরা যদি এই মুহূর্তে আরেকজনের সাথে একটু কথা বলি, যে আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি আসছি পুরানা পল্টন সেগুনবাগিচা থেকে। ঈদের জামাত দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করেছেন, কার কার সাথে এসেছেন এবং কি কি দোয়া করেছেন জানাবেন? আল্লাহর কাছে দোয়া করছি যে আমাদের প্রত্যেক বিশ্বের যত মুসলমান আছে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে এবং আমাদের বাংলাদেশকে যেন শান্তি সম্পূর্ণ রাখে এবং যত রাজনৈতিক আছে সবগুলো যেন আল্লাহ যেন ভালো করে একটা চালাইতে পারে, এরকম একটা। জি, যেটি শুনতে পাচ্ছিলেন যে মুসল্লিরা যারা এখানে আসছেন তারা কিন্তু মুসলিম উম্মাহ সহ বাংলাদেশের সার্বিক যে মঙ্গল কামনা সেটি করছেন এবং তারা কিন্তু দোয়ায় আল্লাহর কাছে প্রার্থনায় তাদের নিজেদের পরিবার পরিজনের পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার জন্য তারা দোয়া করেছেন। এই মুহূর্তে কিন্তু খুতবা চলছে জাতীয় ঈদগাহতে। দ্বিতীয় জামাত শেষে যে খুতবাটি হয় সেই খুতবাটি এখন চলছে। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেরেছি যে জামাত ইসলামী ঢাকা দক্ষিণের আমির কিন্তু এখানে নামাজ আদায় করেছেন প্রথম জামাতে। এছাড়া সার্বিকভাবে যদি এখানে নিরাপত্তার কথা বলতে চাই, এখানে পুলিশ সদস্যরা প্রচুর পরিমাণে পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে, যা বাইতুল মোকাররমের উত্তর গেটে। এই গেটটি দিয়ে ইতোমধ্যেই কিন্তু হাজারো মুসল্লি প্রথম জামাতে প্রবেশ করেছে এবং দ্বিতীয় জামাত শেষে অনেকে বের হয়ে যাচ্ছে। পুলিশ সদস্যদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের যে ঈদুল আজহার যে ছুটি ছিল সেই ছুটি কর্তন করার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে এখানে দায়িত্বে বহাল রেখেছেন। এখানে অধিক সংখ্যক
পুলিশ সদস্য রাখার পাশাপাশি কিন্তু বাহিরে এপিসিও দেখা যাচ্ছে। তারা এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে তারা এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি যদি একটু বলতে চাই যে ঈদুল আজহার যে আনন্দ, সে আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু পরিবারের সাথেও অনেকে এসেছেন। আমরা যদি এই মুহূর্তে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কার সাথে এসেছেন এবং ঈদুল আজহার যে দ্বিতীয় জামাত এটি পরে আপনার কি দোয়া করেছেন আমাদের জানাবেন। আমি একাই এসেছি, জামাত করেছি দেশবাসীর জন্য যাতে খুব সুখী এবং সমৃদ্ধালী ঈদ যাপন করতে পারে এবং সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, দেশে যেন কোনো রয়জাতপূর্ণ কোনো কিছু না থাকে। আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমরা দেশের জন্য কিছু করতে চাই। আমাদের দেশ ইসলামিক কান্ট্রি, আমরা ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দান করে সেই দোয়া করেছি। ধন্যবাদ। জি, যেটি শুনতে পাচ্ছিলেন, সবাই কিন্তু ব্যক্তিগত জীবনের পাশাপাশি পারিবারিক জীবনের পাশাপাশি কিন্তু দেশ ও দেশের মানুষের প্রতি যে দোয়া, সেই দোয়া ব্যক্ত করার মাধ্যমেই কিন্তু তাদের যে ঈদের জামাত সেটি শেষ করেছেন। এই ছিল রাজধানীর বাইতুল মোকাররম থেকে সর্বশেষ বুবলি। ফাহিম, আপনাকে ধন্যবাদ। রংপুরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, ঈদ জামাতের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? বুবলি, ঈদ মোবারক। আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহার যে উৎসব, সেই উৎসবে আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর কালেক্টর ঈদগাহ মাঠ। সকাল 8টায় এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শুধু এই রংপুর কালেক্টর ঈদগাহ মাঠ না, সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের প্রায় 5000 ঈদগাহ মাঠে এই পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7টায় রংপুর পুলিশ ট্রেনিং স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপরই ধীরে ধীরে বিভিন্ন পাড়া, মহল্লা, মসজিদ এবং পাড়ায় এবং গ্রামের যে ঈদগাহ মাঠগুলো রয়েছে, সেই ঈদগাহ মাঠগুলো থেকে সকাল 7টা থেকে ঈদুল আজহারের নামাজ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর কালেক্টর ঈদগাহ মাঠ। আমি দেখানোর চেষ্টা করছি, ক্যামেরা ঘুরে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই এখানে ঈদুল আজহার নামাজ শেষ হয়েছে। যেহেতু রংপুরের প্রাণ কেন্দ্র, একেবারে কেন্দ্র ঈদগাহ মাঠ, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, রংপুর বিভাগীয় কমিশনার রয়েছেন শহীদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সাল এবং সাবেক সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তারা রয়েছেন। আমরা এখানে যারা নামাজ পড়তে এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যে তারা বলেছেন যে এই যে ত্যাগের যে আজকে এই দিনে তারা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই যে সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ, সেই পরিবেশে তারা থাকতে পারেন এমনটি তারা প্রত্যাশা করেছেন। আমরা এখানে একজন নামাজ পড়তে এসেছেন, আমরা তাকে যুক্ত করতে চাই। আজকের এই বিশেষ দিনে কি প্রত্যাশা আপনাদের? কুরবানি ঈদ তো মূলত ত্যাগের ঈদ, এটা আমাদের মুসলমানদের ত্যাগের নিদর্শন। এটা মূলত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নামাজের পর কোরবানি করব এবং ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করব। এই উদ্দেশ্যে আমরা এখানে নামাজে আসছি। এরপর আমরা নিজ নিজ বাসগৃহে গিয়ে কোরবানি করব আল্লাহর ওয়াস্তে। আমরা আরেকজনকে যুক্ত করতে চাই। আজকের এই ত্যাগের এই দিন, ঈদের দিন, আপনারা কি প্রত্যাশা করেন? বুবলি, আপনি শুনছিলেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যখন নামাজ শুরু হয়েছে তার ঠিক কিছুক্ষণ আগেই এখানে যিনি ইমামতি করছিলেন তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে নামাজের পরই তো কোরবানি শুরু হবে। সেই কোরবানির পশুর যে বর্জ্য, সেই বর্জ্য যেন নির্দিষ্ট স্থানে ফেলানো হয়। সিটি কর্পোরেশনের বিভিন্ন যে জায়গা রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গায় যেন ফেলানো হয়, সেটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে আমি যদি আপনাকে আইন
আইন শৃঙ্খলার পরিস্থিতি বলি, সেটি হচ্ছে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, একই সঙ্গে বিশেষ তৎপরতা রয়েছে সেনাবাহিনীর সদস্যদের। আমরা দেখেছি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এখানে সিসি ক্যামেরা তারা বসিয়েছেন। এই যে ঈদগাহের যে মাঠ ঘিরে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যাপক জোরদার করা হচ্ছে। সব মিলে ঈদের যে আনন্দ, সেই আনন্দ সবার মাঝে যেন ভাগাভাগি হয় এমনটি আয়োজন নিয়েছে স্থানীয় প্রশাসন। বুবলি। ধন্যবাদ রফিকুল আপনাকে। এবার আমরা কুমিল্লার সহকর্মী সুমন কবিরের সাথে যুক্ত হচ্ছি। সুমন, সেখানকার কি পরিস্থিতি জানাবেন? আপনি যেটা বলছেন, ঈদ মোবারক। আসলে কুমিল্লা ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। তবে আমি একটু জানিয়ে রাখি, যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। সেদিক থেকে বলি, কুমিল্লা প্রায় আসলে 6,500 মসজিদে একযোগে 8টা জামাত অনুষ্ঠিত হয়েছে এবং ঈদের জামাত। এবং সেদিক থেকে কথা বলার চেষ্টা করি, কুমিল্লা ত্যাগের এই কোরবানি আসলে মানুষের একটা বিষয় জানিয়ে রাখি যে ত্যাগের মহিমা, উদ্বুদ্ধ সম্প্রীতির বাংলাদেশ গর্বে, এই হলো ঈদুল আজহা স্লোগান। আমি একটু কথা বলার চেষ্টা করি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ যে প্রধান ফ্যাশন ইমাম আসলে ইব্রাহিম কথা বলার চেষ্টা করি, এদের ত্যাগের মহিমা আসলে কোরবানি যে উৎসর্গ করা হচ্ছে, কি বলবেন আসলে জাতির উদ্দেশ্যে? এবং দেশ টিভির পরিবারের চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আসলে ত্যাগ আমরা বলি, কিন্তু বাস্তবে ত্যাগের পার্সেন্টেজটা খুবই কম, যা পিছনের। এখন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে অহংকার মুক্ত, লোভ মুক্ত, সমস্ত খারাপ থেকে মুক্ত হয়ে আমরা যাতে দেশের জন্য, দশের জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, মায়া, মমতা এবং স্নেহ ভালোবাসা নিয়ে আমাদের দেশটা গড়ে তুলতে পারি। পৃথিবীর এই জীবন ক্ষণিকের জন্য, যে কোনো সময় মানুষ চলে যেতে পারে। তো আমার ইন্তেকালের পর যাতে সবাই এই কথা বলতে বাধ্য হয় বা আমার আচরণে এমন পরিবেশ গড়ে ওঠে যে লোকটা খুব ভালো ছিল, এই আলোকে যদি আমরা আগাইতে পারি তাহলেই সব সুন্দর হয়ে যায়। যেটা বলছিলেন কেন্দ্রীয় ঈদগাহ যে ফ্যাশন ইমাম ইব্রাহিম হুজুর, আসলে মানুষের ত্যাগ এবং তার যে কোরবানির যে বিষয়টা সবচেয়ে মানুষের মনের পরিশুদ্ধি দূর করতে হবে। আমি এখন কথা বলার চেষ্টা করবো কুমিল্লা যারা ঈদের জামাত অনুষ্ঠিত, আমি আমাদের সহকর্মী রয়েছে আসলে হুমায়ুন কবির জীবন। আসলে এদের কেন্দ্রীয় ঈদগাহ ঈদের জামাত এবং আপনাদের কোরবানি পরিশুদ্ধি দূর করার জন্য আসলে আমাদেরকে এই কোরবানি দিতে, এই বিষয়ে কি বল? আসলে ত্যাগের মহিমার যে ঈদের যে আজকের যে আমাদের আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করার জন্য আজকে কেন্দ্রীয় ঈদগাহে আমরা নামাজ পড়েছি। সকলে একে অপরের সাথে, সকল মুসলিম যারা আছে তারা আমরা একে অপরের সাথে কৌশল বিনিময় করে শুভেচ্ছা বিনিময় করেছি যে এই কোরবানি ঈদ আসলে একটি ত্যাগের ঈদ। আমরা আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছি এবং আমরা এখন নামাজ শেষ করলাম, এখন বাড়ি যেয়ে কোরবানি দেব। তো সবকিছু মিলে আসলে আজকের দিনটি আমাদের জন্য অনেক স্মরণীয় একটি দিন। সে সাথে সকলকে জানাচ্ছি, কুমিল্লাবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং আমাদের যারা সংবাদকর্মী আছে তাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে কুমিল্লাকে ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে কুমিল্লাকে এগিয়ে নেই এবং সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেটা বলছিলেন আসলে কুমিল্লায় ঈদের জামাত যথাসময় অনুষ্ঠিত হচ্ছে 8টার সময়। আমি একটু কথা বলতে চাই মুসলিমের সাথে, আসলে ঈদ কোরবানি ঈদ আসলে কেমন লাগছে, কাকে নিয়ে কে আপনার পরিবার সকলকে ঈদ করছে, কেমন লাগছে আপনার? কোরবানি ঈদ তো হলো ওয়াজিব, যে করতে হবে, যার সামর্থ্য আছে নাকি, এটা একটা আবাদত, এটা কোনো ফ্যাশন না, আবাদত ওয়াজিব, অবশ্যই করতে হবে। যার সামর্থ্য আছে তাকে কোরবানি করতেই হইব আর নামাজে আসতে হইব। আমি সমস্ত মুসলমান ভাইদের জন্য দোয়া করি তারা যাতে কুরবানি সঠিকভাবে দিতে পারে আল্লাহ রাজি খুশি করার জন্য এবং ঈদগাহ মাঠে জামাতে হাজির হইতে পারে। এবার জামাতে একটু ছোট হয়েছে, মসজিদে জামাত হওয়াতে লোক সমাগম কম হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো লাগছে। যেটা বলছিলেন ঈদের, আমি কথা বলার চেষ্টা করবো যে গাজী টিভি কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া, সেটা আসলে ত্যাগের মহিমা কোরবানির শুভেচ্ছা সবাইকে জানাই। ঈদ মানে আনন্দের দিন, কোরবানির ঈদ। পশুকে কোরবানির মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে প্রত্যেক মুসলমানের মনের যদি পশুত্ব থেকে থাকে তাহলে সেটাকে কোরবান দেওয়া উচিত। বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে আজকে পরিপূর্ণ সুন্দর একটা পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকল গণমাধ্যম কর্মী, বিশ্বের সকল মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেটা বলছেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে আসলে আমরা ঈদের জামাত যথাসময় অনুষ্ঠিত হচ্ছে এবং সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সর্বশেষ। বুবলি। সুমন, আপনাকে ধন্যবাদ। এবার খুলনা থেকে ঈদ জামাতের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনার কাছে কি তথ্য আছে?
বাবলি, খুলনা থেকে প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল বৃষ্টির কারণে কিন্তু খুলনার যে প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সেটা কিন্তু বাতিল করা হয়েছে। খুলনা টাউন জামে মসজিদে কিন্তু ঈদের প্রধান জামাত 7:30টায় অনুষ্ঠিত হয়েছে এবং খুলনার বেশিরভাগ এলাকায় কিন্তু সকাল 7টা থেকে 7:30টায় কিন্তু ঈদুল আজহার যে জামাত সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এই ঈদের জামাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিশু, তরুণ, যুবক, বৃদ্ধ এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু নামাজে অংশগ্রহণ করেছে। আমরা নগরীর বেশ কয়েকটি স্থানে খবর নিয়ে দেখেছি যে বেশিরভাগ স্থানেই কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ঈদের জামাতগুলো যেখানে মাঠে হওয়ার কথা ছিল সেগুলো না হয়ে কিন্তু বিভিন্ন মসজিদে হয়েছে এবং একাধিক জামাত হয়েছে এক এক এলাকায়। আমরা একটু বলে রাখি, যেমন ঈদে খুলনায় বা প্রধান জামাত টাউন জামে মসজিদে হয়েছে, এরপর খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে একটি জামাত হয়েছে, সরকারি বেল কলেজে জামাত হয়েছে। এর বাইরেও নগরীর যে 31টি ওয়ার্ড আছে 31টি ওয়ার্ডের কিন্তু বিভিন্ন জায়গায় 7টা, 7:30 এবং 8টায় কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এইসব নামাজে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সরকারি কর্মকর্তারা সহ রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সহ কিন্তু সুধী সমাবেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ঈদের জামাতকে কেন্দ্র করে কিন্তু কেএনপি, পুলিশ এবং র্যাব কিন্তু আসল নিরাপত্তা জোরদার করেছে। এর বাইরে একটু বলে রাখি যে এবার কিন্তু খুলনায় প্রথমবার আমরা দেখতে পেয়েছি যে প্রচন্ড আবহাওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে ঈদের জামাতগুলা বেশিরভাগ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তো খুলনার ঈদের জামাতে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। দর্শক, দিনাজপুরের গৌর এই শহীদ ঈদগাহ ময়দান থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনার কাছে কি তথ্য আছে? দক্ষিণ এশিয়ার সবচেয়ে যে বড় ঈদের জামাত সেটা কিন্তু দিনাজপুরের গৌর শহীদ ঈদগাহ মাঠে এই মুহূর্তে প্রস্তুতি চলছে। ঠিক 8:30টায় কিন্তু এখানে জামাত শুরু হবে এবং এখানে যে ইমাম নামাজ পড়াবেন মৌলানা মমতাজুর রহমান, উনি কিন্তু এই নামাজ পড়াবেন এবং এই মুহূর্তে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা মুসল্লি আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। তারা কিন্তু 8টার মধ্যে যেহেতু নামাজ, সেই লক্ষ্যে কিন্তু তারা স্রোতের মতো করে ব্যাপক পরিমাণে লোকজন কিন্তু এই মুহূর্তে এখানে আসতে শুরু করেছেন। আপনারা লক্ষ্য করছেন যে প্রায় মানুষের একটা ঢল নেমেছে এখানে। আর এখানে আমরা এখন এই মুহূর্তে কথা বলছেন পুলিশ সুপার মহোদয়, উনি বক্তব্য দিচ্ছেন। আর যে ওনার বক্তব্যের পরেই কিন্তু শুরু হবে যে মূল জামাতের যে কার্যক্রমটা, সেটা কিন্তু এনার বক্তব্যের পরেই 8:30টায় শুরু হবে নামাজ। এবং এর মধ্যে আপনারা লক্ষ্য করছেন যে ঠিক এখানে প্রায় 22 একর জায়গার উপরে এই ঈদগাহ মাঠটি এবং এই মাঠের যে পরিধি, সেই পরিধি অনুযায়ী লোক কিন্তু আসতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে লোক এই মুহূর্তে আসছে। তবে আমি বলে রাখি যে তীব্র গরম, এত গরম যে এই গরম উপেক্ষা করে ধর্মপ্রাণ মানুষ কিন্তু তাদের যে নামাজ সবাই মিলে একত্রে হয়ে যে নামাজ পড়বেন সেই উদ্দেশ্যে কিন্তু এক জায়গা হয়েছেন এবং এই নামাজের মধ্য দিয়ে তাদের যে মনোবাসনা, যে কামনা আছে সেটা কিন্তু তারা পূরণ করবেন আল্লাহর কাছে মুনাজাতের মধ্য দিয়ে। সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু ব্যাপক পরিমাণে কষ্টের মধ্যেও কিন্তু এই মুহূর্তে এই নামাজের কাতারে বসে আছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে যে মূল নামাজের তদবির নিয়ত শুরু হবে। এর মধ্যেই পুলিশ সুপার কথা বলছেন, আমরা একটু পুলিশ সুপারের আপনার বক্তব্য দেখানোর চেষ্টা করব। আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে আনুগত্য আল্লাহ, এই আনুগত্যটা আল্লাহ খুশি হয়েছেন। এখান থেকে যে শিক্ষাটা, সেটা হচ্ছে আমাদের জীবনে
আপনারা দেখছেন যে এখানে যে ইমাম আছেন তিনি কিন্তু একবারেই প্রস্তুত, ইমাম কিন্তু নামাজের জন্য প্রস্তুত। অতিথির এই বক্তব্যের মধ্যে শেষ হলেই কিন্তু তিনি নামাজে চলে যাবেন। এবং এখানে যে সিকিউরিটি, বিশেষ করে যে পুলিশ প্রশাসন কর্তৃক যে নিরাপত্তাটা নেওয়া হয়েছে, মানে 3 স্তরের নিরাপত্তা এখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আনসার হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। দেখছেন সংবাদ সকাল। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে শুক্রবার রাতে দেয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় একটি পরিচ্ছন্ন, উৎসব মুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন তিনি। জানান, আগামী মাসেই দেয়া হবে জুলাই সনদ। বিস্তারিত ইউসুফ ভাইয়ের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। 2026 সালের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। সালাউদ্দিন আরো বলেন, দেশের 50-এর অধিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতেন। অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র অনুযায়ী সংস্কার ও বিচার আগে হলে নির্বাচনের তারিখ নিয়ে তাদের আপত্তি নেই। নির্বাচনের তারিখ নিয়ে আমরা এর আগেও বলেছি, আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে, তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এমনটা জানান তিনি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ইউসুফ ভুঁইয়ার আরও একটি রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। 2026 সালের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। সালাউদ্দিন আরো বলেন, দেশের 50-এর অধিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতেন। অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র অনুযায়ী সংস্কার ও বিচার আগে হলে নির্বাচনের তারিখ নিয়ে তাদের আপত্তি নেই। নির্বাচনের তারিখ নিয়ে আমরা এর আগেও বলেছি, আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে, তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।
ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। চারপাশে ঈদ আনন্দ, পরিবার স্বজনদের পদচারণায় মুখর প্রতিটি বাড়ি, পাড়া, গ্রাম। আনন্দ, আড্ডা আর হইচয়ে মাতছে সবাই। কিন্তু প্রতি ঈদে যার হাতের নতুন জামা জুতা পেয়ে বাবা যেতেন ঈদগাহে, মা করতেন পছন্দের রান্না, সেই স্মৃতিগুলোই ফিরে আসছে প্রতিটি ক্ষণে মুহূর্তে। শূন্য বাড়িতে আনন্দ ছুঁতে পারছে না বাবা মা আর স্বজনদের। বলছি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের কথা। বিস্তারিত রফিকুল ইসলামের প্রতিবেদনে ছবি তুলেছেন মাহমুদ রকি। বাড়ির উঠোনে চিরশায়িত জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ঘরের কাছেই শুয়ে, অথচ কাছে আসে না, ডাক শোনে না মায়ের। প্রিয় সন্তানকে ছুঁতে ব্যাকুল মা কখনো জানালার ফাঁকে, কখনো কবর ছুঁয়ে নীরবে ডুকরে কাঁদেন। ঈদের আনন্দে চারপাশে মেতে উঠলেও ঘরে নেই প্রিয় সন্তানের হাক ডাক। মৃত্যুর আগে ছেলের দেয়া শাড়িতেই ছেলের শরীরের স্পর্শ পান প্রিয় মা। ছেলে নাই তো এখন, আর কি করবো, আমার এটাই দুঃখ প্রকাশ। চল বেড়া করা করছে আগ্নেয় ঘরে, বাথরুমে, কলে পড়ে, ছেলে মনে পড়ে, ছেলে এখন মরবে এমনটা করে। ছেলে আমার আছে, দেখি ছেলে আমার নাই। ছেলেহারা মায়ের আকুতি আর শোকার্ত বয়োবৃদ্ধ বাবার চোখের জলে ভাসে বাড়ির আঙিনা, কবরস্থান। বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক ছেলের লাশ বাবার কাঁধ মারিয়ে কবরে নেয়ার আসমান ভাঙা স্মৃতি ভুলতে পারেন না বাবা মকবুল হোসেন। ছেলে আমার এবার নাই, তাতে আবার অন্তরটা খুব খালি। ঈদের আনন্দ অনুভব হচ্ছে না, দুঃখ বোধ হচ্ছে। আর যেন এই স্বৈরাচার সরকার যেন না আসে, এটাই সবাই সজাগ থাকবেন, আর যেন বাপ মায়ের কোল খালি না হয়। আর্থিক সচ্ছলতা ফিরলেও চারপাশে যখন খুশির উৎসব, তখনও শুনশান আবু সাঈদের বাড়ি, আনন্দ বঞ্চিত পুরো পরিবার। ভাই হারাইয়া অনেক মানুষ আমাদের কাছে আসছে, বলছে যে আপনার এক ভাই চলে গেছে, আমরা শত শত ভাই আছি আপনাদের পাশে। জুলাই আন্দোলনে আত্মদান করা আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার আত্মদানকে ঘিরে চূর্ণ হয়েছে আওয়ামী সরকারের দাম্ভিকতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি শেরপুরের ৩ উপজেলার বাসিন্দারা। বন্যার ক্ষত এখনো তাড়া করছে ক্ষতিগ্রস্তদের। এর মধ্যে চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না তারা। এসব এলাকার মানুষের মাঝে নেই ঈদের আমেজ। ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহর্ষি নদীর পাড়ের অনেক মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়েছে গেল বছরের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢল। নষ্ট হয় ক্ষেতের ফসল, এখনো তাদের কারো কারো ঘর ঠিক হয়নি। এ এলাকার ফসলের জমিতে পড়েছিল বালির স্তর। বালি সরিয়ে জমিতে বোরো ধান চাষ করলেও ধানের ফলন হয়েছে কম, খরচ হয়েছে বেশি। বন্যায় ক্ষতিগ্রস্ত এই গ্রামের সবাই, আর তাই ঈদের কোনো আমেজ নেই এখানকার মানুষদের মাঝে। ঘরে যে দেখেন ঘর দরজা ফোনটা নেই, বাতাবেন দিয়ে থাকতেছি, ছাপড়া তুলি তুলি থাকতেছি। এরকম পয়সা করে নেয় যে একটা ঘর তুলিয়ে যে থামো, তারও খামাতা নাই খেয়ে। আল্লাহ ঈদকে কিভাবে কাটাবেন আল্লাহ জানে, এটা নিজেও কবার পাম না। নিজের পিন্ধনে বর্ষ না থাকলে, মনে করেন না খা না থাকলে এটা আর কিভাবে আল্লাহ যেভাবে রাখবে সেইভাবে। কুরবানি কি করে দিব, এবং কি পোলাপানের যে কাপড় চোপড় সেই কঠিন অবস্থা হয়ে গেছে। বন্যার ধকল এখনো কাটাতে পারেনি শ্রীবর্দী ও নলিতাবাড়ী উপজেলার অধিকাংশ মানুষ। এসব এলাকার কৃষকরা আমন ধান হারিয়ে ধার দেনা পরিশোধ করতে পারেনি, উল্টো নতুন করে দেনা করে চাষ করেছে বোরো ধান। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আবারও তাদের কপালে চিন্তার ভাঁজ। তারা ঋণ দফা করে আবাদ ফসল করে, কিন্তু গতবারের ঋণই পরিশোধ করা হয়নি। এবার আল্লাহ তাআলা যা ধান দিছে ফসলে, এখন মনে করেন ধানের দাম কম হওয়ার কারণে এই কৃষকের মাথায় হাত। গত বন্যায় ভাঙ্গে গেছে গা, ওটাই তো এখন ই করে পাচ্ছি না, মানে এখন যে আবার ধানের আবাদ করছে, তার তো দাম কম। আমরা মানুষ না কি এটা কোনো মনে হয় কোনো
ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো এদের কোনো ভূমিকাই নাই। এদিকে জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি প্রণোদনা, ঢেউটিন, সরকারি সহায়তা, ভিজিএফ এর চাল বিতরণ চলমান আছে। আমরা সবসময় প্রস্তুত ছিলাম যে কোনো বন্যার আশঙ্কা থাকলে যেন আমরা ক্ষতির পরিমাণটা কমিয়ে আনতে পারি। এখনো বন্যার আশঙ্কা চলে যায়নি, এখন ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে আছি। গ্রামে গঞ্জে অনেক ছিন্নমূল গরিব দুঃখী মানুষ আছে, এদের জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। আমাদের ঈদ উপলক্ষে আমরা টিসিবি কার্যক্রম চালিয়েছি কয়েকদিন। এরপরে আমাদের ভিজিএফ দেওয়া, চাল দেওয়া হয়েছে, কয়েকটি জায়গায় এখনো চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের উৎপাদিত পণ্যের দাম নিশ্চিত সহ দরিদ্র ও ক্ষতিগ্রস্তদের কাঙ্ক্ষিত সহায়তা দেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।